কি এখন যে ফাস্ট ফরওয়ার্ড যে আমাদের এই মডিউলের যে নেক্সট ক্লাসগুলো আছে এগুলো কোনোভাবেই আগের নলেজের সাথে রিলেটেড না, এগুলো কিন্তু কমপ্লিটলি নতুন নলেজ, নতুন টপিক। তো আগের গুলা করেন নাই বলে নতুন গুলা যারা মিস দিবেন তারা আর কি মানে ভুল ধারণা নিয়ে আসেন। ঠিক আছে, এগুলো কিন্তু একদম নতুন জিনিস হবে এখন। তো আই থিঙ্ক এটা একটা ভালো কাজ হয়েছে যে আমরা এটাতে ড্রাইভিং এ ক্লাস নোটস আপনাদের আরো কিছু কুইজ প্রোভাইড করা হবে। মানে বেসিক ইফ এলস ফর লুপ এগুলোর উপর কুইজ প্রোভাইড করা হবে, ওগুলো আপনারা দিতে থাকবেন। এনিওয়েজ আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কাস্টম ডেটা টাইপস পয়েন্টার পাস বাই ভ্যালু পাস রেফারেন্স। হ্যাঁ ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট তো ভাই থাকবেই। এই মডিউল 1 শেষ হয়ে গেলে মানে এই ডাব্লুপি যেমন এই দুইটা ক্লাসের পর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর 18 তারিখের ক্লাসের পর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। 14 আজকে যে ক্লাসটা হচ্ছে এটা সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাস। আজকের ক্লাসটা সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা প্রোগ্রামিং এর মানে মনে করেন যে খুবই আজকের টপিকটা হচ্ছে প্রোগ্রামিং না, মানে এটা ওভারঅল একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, জিনিসটা বুঝতে পারা, কনসেপ্টটা বুঝতে পারা। আমি যে কনসেপ্টটা দিয়ে শুরু করব সেই জিনিসটা মানে টোটাল ওভারঅল কম্পিউটিং এই জিনিসটা বলে পাস বাই ভ্যালু, আর এটা বলে পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স এই জিনিসটা অনেক বড় বড় সিনিয়র ডেভেলপাররাও হয়তোবা অনেকে ক্লিয়ার আইডিয়া রাখেন না, হোয়াট ইজ দিস পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স। এটা বোঝার জন্য আমি আপনাকে একটা ইমেজ দেখাবো। ঠিক আছে, অনেক ইমেজই আছে এটা বোঝার জন্য, তবে একটা খুবই পপুলার ইমেজ। আমরা এই ইমেজটা একটু ভালো মতো দেখি, সরি, দেখে একটু আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি আছে। একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন তো এই দুইটা ইমেজের মধ্যে পার্থক্য কি কি আছে। জি, পাস বাই ভ্যালুতে একটা প্রমোশন। একটা ভাইয়া ফেরত আসতেছে না, একটা ফেরত আসতেছে। পাস বাই রেফারেন্সটা হচ্ছে দেখেন, পাস বাই রেফারেন্স মানে কি? পাস বাই রেফারেন্স মানে ভ্যালু এটাতে চেঞ্জ করলে এটাতে চেঞ্জ হবে, এটাতে চেঞ্জ করলে এটাতে চেঞ্জ হবে। আর পাস বাই ভ্যালু করলে কি হবে? শুধু একটা রেফারেন্স দিয়ে মানে শুধু একটাতে ভ্যালু চেঞ্জ হচ্ছে। মানে পাস বাই রেফারেন্সের ব্যাপারটা কি, আমার কাপ একটাই, তাই না? একবার আপনি চুমুক দিচ্ছেন আর একবার আপনার বন্ধু চুমুক দিচ্ছে, কিন্তু কাপ একটাই, ওই একটা কাপে চা ঢাললে ওইটার পানি বাড়তেই থাকবে, এই বামের পার্টটা পাস বাই রেফারেন্স। আর এটা হচ্ছে পাস বাই ভ্যালু, সেটা হচ্ছে দুইটা আলাদা আলাদা কন্টেইনারে আপনি ভ্যালু গুলো রাখছেন, মানে মগ দুইটা রাখছেন, একটাতে ভ্যালু দিলে আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। এখানে পাস বাই রেফারেন্সে অলওয়েজ একটা মগ মানে একটাই মগ, আর পাস বাই ভ্যালুতে কয়টা মগ? দুইটা মগ। আমরা এই জিনিসটা একটু মানে মাথায় রাখবো আর কি। মানে এই জিনিসটা মাথায় রাখবো বলতে এই জিনিসটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে আমাদের বোঝার জন্য লাগবে, মানে ফুল বোঝা লাগবে না, বাট এই রেফারেন্সটা আমরা ইউজ করব। আচ্ছা, আপনারা যারা পয়েন্টার ক্লাস করছেন বা করেন নাই, হ্যাঁ, যারা পয়েন্টার ক্লাস করছেন বা করেন নাই কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দুইটা টাইপের ডেটা এই পর্যন্ত দেখাইছি। একটা হচ্ছে কি ইন্ট, তারপরে ফ্লোট। ভাইয়া রেকর্ডিং কি অন করা হয়েছে? হ্যাঁ, অন করা হয়েছে। বুলিয়ান, এই যে ডেটা এইগুলো দিয়ে আমি কি বানাই, ইন্ট এইজ এর মধ্যে যদি আমি 78 রাখি,
এই এইজটা কি বলেন তো? এইজ একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। জি এটা তো আমরা জানি সবাই, এইজ ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এর কি কি প্রপার্টিজ আছে? এইজের কি কি প্রপার্টিজ আছে? একটা ভ্যালু আছে এইজের, আর একটা কি আছে? m% দিলে অ্যাড্রেস। মেমরি লোকেশন। বানানটা ভুল হয়েছে, আপনারা একটু এটা আচ্ছা মেমোরি। ভাইয়া, ওই যে এইখানে আমি দেখলাম যে ফ্লোর দিলেও কাজ করে, ডাবল দিলেও কাজ করে, আমাদের কোনটা দেওয়া উচিত? ওগুলো আমি পরে ডিসকাশন আসতেছি ভাই, আমি কোশ্চেনটা নিলাম, আমি পরে ব্যাখ্যা করব। তো আমরা যখন ইন্ট এইজ লিখি, ইন্ট এইজ নামে এই ধরনের ভ্যারিয়েবল লিখি, এটা দুইটা প্রপার্টিজ থাকে। প্রপার্টিজ মানে কি, কেউ বলতে পারবেন? প্রপার্টিজ বলতে কি বোঝায়? প্রপার্টিজ মানে হচ্ছে গুণাগুণ বা বৈশিষ্ট্য চিন্তা করতে পারেন, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য চিন্তা করেন। তো ইন্ট এইজ, এই এইজ ভ্যালুটা মধ্যে 90 আছে, এর মানে কি এইজের মধ্যে 90 আছে। আমরা ইউজুয়ালি এইজ যেখানে যেখানে ইউজ করব, অ্যাজ ইফ এইজের এই ভ্যালুটা 90 দিয়ে রিপ্লেস হয়ে যাবে না, অ্যাজ ইফ মানে সাইড কার যখন হবে, মনে আছে সাইড কারের হিসাব? জি আমি ভাইয়া। বলছিলাম যে এইজ প্লাস 78। এখন আপনি যখনই এই যে এই লাইনটা লেখার পর প্রোগ্রামিং এ যখনই আপনি এইজ প্লাস 78 ইউজ করবেন, ওই জায়গাটায় এইজ সরাসরি এইজের মানে হচ্ছে 90, তাই না? এ আর অন্য কিছু বুঝবে না, এইজ মানেই 90। যতবার আপনি লিখবেন ততবার এখন এইজ মানে 90, আনটিল অর আনলেস ওর ভ্যালু আপনি রিঅ্যাসাইন করেন। যতবার আপনি যত জায়গায় এইজ লিখবেন, এইজের ভ্যালু 90। তার মানে আমরা এটা বলতে পারি, এইজ নামে যে ভ্যারিয়েবলটা আছে, যে বা আমাদের প্রিমিটিভ ভ্যারিয়েবল গুলা, প্রিমিটিভস গুলা, এগুলা ডিরেক্ট ভ্যালু হোল্ড করে। আমার কথাটা বুঝলেন? এগুলা ডিরেক্ট ভ্যালু হোল্ড করে। এগুলোর কাজই হচ্ছে ভ্যালু হোল্ড করা। এগুলো আর কিছু নিয়ে তেমন মাথা কামায় না। সাথে বোনাস পয়েন্ট হিসেবে আপনি এগুলারে m% করলে একটা মেমোরি অ্যাড্রেস, এই ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস লোকেট করতে পারেন। বাট এই লোকেশন করা দিয়ে আপনার তেমন কোনো লাভ নেই, আসলে আপনি তেমন কোনো কাজই করতে পারবেন না, আনটিল অর আনলেস আপনি আরো একটা টাইপের ভ্যারিয়েবল আমি দেখাইছিলাম। আমি যদি ইন্ট পয়েন্টার এরকম ভ্যারিয়েবল লিখতাম, তার মধ্যে আমি কি করতে পারতাম, এই পিটিআর এর মধ্যে রাখতে পারতাম m% অফ এইজ। এই টাইপের আরো একটা ভ্যারিয়েবল দেখেছিলাম, যার কাজ হইলো, এই টাইপের ভ্যারিয়েবলটার কাজটা কি বলেন তো? এই টাইপের ভ্যারিয়েবলের কাজ হলো, এই টাইপের ভ্যারিয়েবলের কাজ কি বলেন? এই টাইপের ভ্যারিয়েবলের কাজ হলো শুধু অ্যাড্রেসকে অ্যাজ এ ভ্যালু হিসেবে হোল্ড করা। বাট এ যখন সাইড কার হবে, তখন এই স্টার পিটিআর লিখলে সরাসরি ডিরেক্ট ভ্যালুটা আপনাকে ফেরত দিতে পারবে। এই দুটো জিনিস আমরা দেখছিলাম। এই দুটো জিনিসের ডিফারেন্স কিন্তু আপনার মাথায় মানে একদম আত্মস্থ হইতে অনেক সময় লাগবে। বাট একটা শুধু ধরেন, আপনি দুইটা জিনিস বুঝলেন। একটা হচ্ছে যে ডিরেক্ট ভ্যালু হোল্ড করে, একটা ডিরেক্ট হচ্ছে ভ্যারিয়েবলের নাম ধরে ভ্যালু খুঁজে পাওয়া, তাই না? দুইটা উপায়, একটা হচ্ছে নাম ধরে ভ্যালু খুঁজে পাওয়া, আর একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস হয়ে ভ্যালু খুঁজে পাওয়া। মেমোরি অ্যাড্রেস হয়ে ভ্যালু খুঁজে পেতে গেলে আমাদের কি করতে হবে? স্টার পয়েন্টার ইউজ করতে হবে, বা হচ্ছে যে আমাদের এই যে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে হয়। এখন আসলে এই যে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলের কি কোনো আপনার মানে রিয়েল লাইফে এর কি কোনো ভ্যালু আছে? মানে এর কি কোনো ইন্টিজার ভ্যালু আছে? এর কোনো ইন্টিজার ভ্যালু কিন্তু নাই। এর কি আছে? এর শুধু অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেস ভায়া হয়ে সে একটা ভ্যালু খুঁজে বের করতে পারে। আমার কথাটা বুঝলেন? অ্যাড্রেস ভায়া হয়ে ভ্যালুটা সে খুঁজে বের করতে পারে। তো ডাক হর করা ব্যাপারটা কি আপনারা বুঝেন? মানে যে পিয়ন অথবা পিয়নরা যেভাবে কাজ করে, এটা কি বুঝেন? পিয়নের কাছে যে চিঠি থাকে, পিয়নের কাছে চিঠি থাকে, তার কাছে একটা চিঠিতে অ্যাড্রেস থাকে, চিঠিতে একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেস ধরে সে একটা রিয়েল লোকেশনে যায়, তাই না? এই অ্যাড্রেসকে ধরে সে একটা রিয়েল লোকেশনে যায়। এর কি আর কোনো পাওয়ার আছে? রিয়েল লোকেশনে গিয়ে দেখে এখানে এইজ নামে কোনো ব্যক্তি আছে কিনা, বা সিয়াম নামে কোনো ব্যক্তি আছে কিনা, বা আশিক নামে কেউ আছে কিনা, বা ABCD নামে কোনো কিছু আছে কিনা, কোনো ব্যক্তি, কোনো ভ্যালু বা কোনো ভ্যারিয়েবল আছে কিনা। এটার ভ্যালু, এটার হলো একটা মেমোরি অ্যাড্রেস থাকে। আমাদের রিয়েল লাইফে এটার জন্য একটা বিল্ডিং এর অ্যাড্রেস থাকে। পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলের কাজই হইলো ও একটা অ্যাড্রেস খুঁজে নিয়ে ওই বাড়িতে গিয়ে বলতে পারবে ওইখানে কি আছে। ও আর এর চাইতে বেশি কিছু করতে পারে না।
তো আমি বললাম যে প্রথমে আমাদের এইরকম ইন্টিজার ভ্যালু স্টোর করা বা ফ্লোট ভ্যালু স্টোর করা দুইটা উপায় আছে। একটা হলো আমরা ডেটা একটা ভ্যারিয়েবল এইজ নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমরা 90 রেখে দিলাম। আরেকটা আরেকটা উপায় আছে যে আমরা এই ধরনের একটা পয়েন্টার ভ্যারিয়েবল যদি পয়েন্ট করতে পারি স্টার পিটিআর, এই পয়েন্টারের ক্লাসটা কাইন্ডলি আপনারা সবাই বারবার দেখেন, ওইখানে অনেক কিছু বলা আছে। পয়েন্টারের ক্লাস অলরেডি দিছি আমি, পয়েন্টারের ক্লাসটা সবাই একটু দেখবেন। এই স্টার টাইপের পয়েন্টার কি করবে, অ্যাড্রেস, এই অ্যাড্রেস এইখানে যে একটা হেক্সা কোড অ্যাড্রেস থাকে, এই হেক্সা কোড অ্যাড্রেস ধরেই 90 কে বের করে আনতে পারবে। মানে একটা হচ্ছে সোজাই এইচ দিয়ে, আর একটা হচ্ছে সোজা একটা পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে মেমোরি অ্যাড্রেস হয়ে এর ভ্যালুকে অ্যাসাইন করা। তো এই দুইটা জিনিস আমাদের কেন লাগবে? ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার দুইটা উপায় দেখলাম আমরা, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে পিওনের মতো। এই দুইটা উপায় দেখছি। ডিরেক্ট মানে কি, ডিরেক্ট মানে এইচ ভ্যারিয়েবল, আর এই পাশে মানে কি পিটিআর টাইপের ভ্যারিয়েবল, পিটিআর টাইপ ভ্যারিয়েবল। হ্যাঁ একটু বলবে, কেউ হাত তুলছেন, একটু বলেন তাহলে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই ওই যে পয়েন্টারের সাথে আমার একটা প্রশ্ন ছিল, মানে যখন ওই যে স্টার পয়েন্টার প্রিন্ট করে আমরা হচ্ছে ওই অ্যাড্রেসে যে যে ভ্যালুটা ওটা ওটার সাথে প্রকাশ করে, তো অনেক ক্ষেত্রে আপনার বইয়ে এটাকে ডি রেফারেন্সিং বলে। হ্যাঁ ভাই, ডি রেফারেন্সিং আসলে কিভাবে বলতেছে বা একটু এক্সপ্লেনেশন দিলে ভালো হতো। আচ্ছা, কোনো কিছু আপনারা যদি না বুঝেন, এটার একটা ফ্রেমওয়ার্ক আমি বলি, কোনো কিছু না বুঝলে এইভাবে প্রশ্ন করবেন। আমি পড়া শেষ করলে এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব। ধরেন এইখানে ডিরেফারেন্সিং বলতে যে ও আগে ভ্যালু, ও আপনাকে আপনি আগে প্যাচ করাইছেন, প্যাচ করানোর পর যখন আপনি ভ্যালুটা বের করে আনবেন, দেখেন ডিরেফারেন্সিং পিরিয়ড টু অ্যাক্সেস দা নাম্বার ভ্যালু। এই যখন আপনি ওই ডাক হরকরা ফেরত আসবে আপনার কাছে, এই পিওনের কাছে আপনি ভ্যালু, পিওনের কাছে আপনি কি দিচ্ছেন, পিওনের কাছে আপনি অ্যাড্রেস দিচ্ছেন। অ্যাড্রেস দিলে ও আপনার বাসায় যাবে, মানে ও আপনার বন্ধুর বাসায় গেল, এই চিঠিটা নিয়ে আপনার বন্ধুর বাসায় গেল, তাই না? ওই আপনার বন্ধুর বাসায় গিয়ে ওর কাজটা করে যে আপনার কাছে ফেরত আসবে একটা রিয়েল টাইম ভ্যালু নিয়ে ফেরত আসবে। ওই ডি রেফারেন্সিং দিয়ে ধরেন আপনি 90 করলেন এখানে, ওই স্টার পিটিআর দিয়ে যদি আপনি 90 খুঁজে বের করেন, ওই স্টার পিটিআর মানে যদি 90 এভাবে করে রেখে দেন ইন ভ্যালু, এই যে ভ্যালুটা, ওই ভ্যালুটা যে খুঁজে বের করে এনে আবার আপনি কোথাও রেখে দিলেন, এই ব্যাপারটাকে বলে ডি রেফারেন্সিং। রেফারেন্স করা মানে কি, রেফারেন্স দেওয়া মানে কি, এই চিঠির মধ্যে একটা স্টাম্প বসায় দেয়া, বুঝছেন? এটা হচ্ছে রেফারেন্সিং। এই যে স্টাম্প বসায় দিচ্ছেন আপনি, স্টাম্প কেমনে বসাইছেন, এখানে মেমোরি অ্যাড্রেস দিচ্ছেন, তাই না? এই মেমোরি অ্যাড্রেস দেওয়ার কাজটা কিভাবে করছেন? রেফারেন্সিং না, এই মেমোরি অ্যাড্রেস দেওয়ার কাজটা করছেন, প্রথমে আপনি কি লিখছেন, প্রথমে হচ্ছে যে ইন্ট তো ভ্যারিয়েবল লিখছেন, তারপরে আবার ইন্ট, এই যে ইন্ট পয়েন্টার লিখছেন না, জি পিটিআর লিখছেন, তারপরে আবার পিটিআর সমান এইচ। এই যে একদম থার্ড লাইনে এসে আপনি কি করছেন, রেফারেন্সিং করছেন, একদম ওই পরের লাইনে গিয়ে ডি রেফারেন্সিং করছেন। এটা হলো ডি রেফারেন্সিং, এটা হলো রেফারেন্সিং। রেফারেন্সিং মানে হলো এই পয়েন্টারটাকে, পয়েন্টারটার মধ্যে এই পয়েন্টার চিঠিটা হলো, এই চিঠিটা হলো ধরেন যে আপনার এই যে পয়েন্টার টাইপের একটা ভেরিয়েবল, তার মধ্যে আপনি অ্যাড্রেস বসাইছেন, আর আপনার রান বাটনে ক্লিক করলে কম্পিউটার যে কাজটা করবে ওইটারে মানুষের ডাক করার সাথে চিন্তা করতে পারে না, বিভিন্ন ধরনের কাজ কাম করে এনে আপনাকে ভ্যালু ফেরত দিয়ে দিবে। ওই সাইডকারের দায়িত্ব ধরেন এটা, ওইটা হচ্ছে আপনার কম্পিউটার। ব্যাপারটা এরকম চিন্তা করতে পারেন, বা ওইগুলো নিয়ে আমরা আবার আসবো, সমস্যা নেই। ওগুলো আপনারা দেখেন, পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল, এগুলো আবার আসবে। আমরা আজকে রেফারেন্সিং, পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স নিয়ে কথা বলতেছি। এখন এতটুকু কথা বলার আমার মেইন উদ্দেশ্য হইল, আপনি যখন প্রোগ্রামের মানে কম্পিউটারে রান বাটনে ক্লিক করেন তখন কি হয়, তখন আপনার আপনি যে সফটওয়্যারটা বানাইছেন ওর জন্য মানে আপনার কাছে কিছু কম্পিউটার আপনাকে কিছু মেমোরি ব্লক ধার দেয়, কম্পিউটার আপনারা কিছু মেমোরি ব্লক ধার দেয় আপনার ভেরিয়েবলের জন্য, ফাংশনের জন্য। আপনি যে কোডগুলো লিখছেন ওইগুলোর জন্য মেমোরি ব্লকটা আপনাদের ধার দিল, এই ঘটনাটা ঘটে। এখন আপনি আপনার কোডের মধ্যে, আমি আগেও বলছিলাম ইন্ট এইচ সমান 90 লিখছেন, আবার ইন্ট
পেজ সমান আপনি লিখছেন 89, সরি পেজ সমান 90 লিখছেন। তো 90 কে তো এইখানেও স্টোর করা যায়, 90 কে আলাদা আলাদা ভাবে স্টোর করা যায়। এই ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে স্টোর আছে নাকি একই জায়গায় স্টোর আছে আমাকে বলেন তো। এই যে 90 আলাদা আলাদা। আলাদা, এটা কি সবাই মানেন আলাদা আলাদা স্টোর করা আছে? এটা কি সবাই একমত এটা আলাদা আলাদা স্টোর করা আছে? জি ভাইয়া, যেহেতু ভ্যারিয়েবল দুটো আলাদা। এভরি ইনপুট মেমরি লোকেশন ইজ ইউনিক ভাই, আপনি বলছিলেন। হ্যাঁ, আলাদা আলাদা হইলো, বাট ধরেন আমি জানি এটা আলাদা আলাদা আছে, বাট ধরেন এমন একটা কাজ দরকার, এমন একটা ওয়ে দরকার যেটাতে 90 বলতে 90 যদি আমি এখানে পাঠাই, ধরেন 90 না, 90 স্কোয়ার অফ সামথিং, 90 স্কোয়ার অনেক বড় নাম্বার, 90 স্কোয়ার 89, অনেক বড় নাম্বার। দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ভেরি বিগ নাম্বার। এই নাম্বারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধরেন একটা কনস্ট্যান্ট গ্লোবাল কনস্ট্যান্ট, যেটা আপনার সব ফাংশনেই লাগে, তাই না? জি তো আপনি যখন এই কোন একটা ফাংশনে এই গ্লোবাল কনস্ট্যান্টটা পাস করবেন, বা এত বড় গ্লোবাল কনস্ট্যান্টের কথা ভুলে যান, আপনি এত বড় একটা ভ্যালু পাস করবেন, তখন আসলে কি হয়, কোডিং জিনিসটা কিভাবে কাজ করে? মানে কোডিং এ একটা আমাদের নিড থাকে, একটা দরকার থাকে, যে বলে আচ্ছা যে আমরা আসলে ওই অ্যাড্রেসটা বা ওই যে রেফারেন্স পয়েন্টটা ওইটাকে শুধু পাস করবো, রাদার দেন পাসিং দ্য টোটাল ভ্যালু, রাদার দেন পাসিং দ্য অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে আমি যে চিঠি যে বানাইছিলাম, বুঝছেন, আমি যে এতটুক জিনিস জায়গায় জায়গায় পাস করব, এতটুক কারে পয়েন্ট করে আছে, এতটুক কারে পয়েন্ট করে আছে, 90 কে পয়েন্ট করে আছে। মানে এটা অনেক বড় ভ্যালু, ভেরি বিগ ভ্যালু, ভেরি বিগ ভ্যালু। মানে কি মেমোরিতে ধরেন এর মেমোরি কনজাম্পশন হিউজ। সো এর মেমোরি কনজাম্পশন হিউজ এবং আলাদা আলাদা স্বতন্ত্র কোনো ভ্যালু নাই, এর স্বতন্ত্র কোনো দাম নাই এর। ও আসলে সবসময় একই থাকবে, বা ওকে পাস করতে গেলে বা এক ফাংশন থেকে আরেক ফাংশনে বা যতবার ইউজ করতে চান, আসলে বারবার ক্লোন করার কোনো মানেই নেই, কারণ এটা আপনার কখনো চেঞ্জ হবে না, ধরে নিচ্ছি আমরা। যদিও রিয়েল লাইফে চেঞ্জ হবে, বাট বোঝার জন্য আমরা বলতেছি যে এটা চেঞ্জ হবে না। তখন আমরা কি করি, এখন ধরেন যে এই চিঠিটা আপনি 5টা ক্লোন বানাইতে পারেন না, এই চিঠির 5টা ক্লোন বানাইতে পারেন না, জি এই চিঠির 5টা ক্লোন আপনি তো বানায় 5 জায়গায় আপনি ফরওয়ার্ড করতে পারেন, কারেক্ট? একটা আপনার মানে ঈদ কার্ড আপনারা যেমন করতেন, 5 বন্ধুর বাড়িতে একই ঈদ কার্ড আপনি বানাইছেন, 5টা চিঠি বানায় আপনি ফরওয়ার্ড করবেন, এটা তো ডুয়েবল। এখন জি এই যে চিঠির গুলো যে আপনি পাঠাইছেন, এগুলোর মধ্যে যে ভ্যালু আছে, মানে আপনার তো চিঠির ভিতরে আলাদা আলাদা কার্ড থাকে, বাট এই ক্ষেত্রে আমাদের কম্পিউটিং এর ক্ষেত্রে এই চিঠিগুলোর মধ্যে কি আছে, শুধু এই যে বিগ ভ্যালুর রেফারেন্স আছে। রেফারেন্স মানে মেমোরি অ্যাড্রেস। আর রেফারেন্স টাইপের ভ্যারিয়েবলের কি ক্ষমতা আছে বলেন তো? ক্ষমতা আছে ওই যে ডি রেফারেন্স করে ভ্যালু বের করে আনা। যদি একে ডি রেফারেন্স করেন আপনি, তাহলে আপনাকে এই রেফারেন্স পয়েন্টটা যেই ভ্যালুকে পয়েন্ট করে আছে, ওই ভ্যালুটাকে ফেরত দেওয়ার ক্ষমতা আছে। অত কথা আমাদের বুঝে লাভ নেই, আমরা আপাতত বুঝি যে এই অ্যাড্রেসটা ধরে ভ্যালু বের করার ক্ষমতা আছে। তো আমাদের প্রোগ্রামে, বুঝছেন, প্রোগ্রামে কি হয়, ইউজুয়ালি আমাদের প্রোগ্রামে কি হয় এটা আমাদের একটু বুঝতে হবে। আপনারা এরকম একটা ফাংশন লিখছেন, মেইন ফাংশন আছে আপনাদের, ঠিক আছে? তো মেইন ফাংশন লিখে উপরে আপনাদের আরেকটা ফাংশন আছে সাম ফাংশন, ইন্ট ভ্যালু, বুঝছেন? তো ইন্ট ভ্যালুতে আপনি এটা এখানে করছেন, মেইন ফাংশন এটা এখানে দিচ্ছেন। তো সাম ফাংশনে যদি আপনি কোনো ভ্যালু অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করতে চান, তার মানে আপনাকে আর্গুমেন্ট প্রথমে বলে দিতে হবে সামের মধ্যে 90। বুঝতে পারছেন? জি এখন কি হয় আমাকে বলেন, এখন কি হয়? এই আপনি যখন রান বাটনে ক্লিক করবেন, আপনার মেমোরি ব্লকের মধ্যে আসলে 90-এর 2টা ক্রিয়েট হবে নাকি 90-এর একটা ক্রিয়েট হবে? মানে এটা ধরেন আপনার মেমোরি ব্লক, প্রোগ্রাম রান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার আপনার কিছু জায়গা ধার দিছে, 4টা ব্লক জায়গা ধার দিছে। একটা ক্রিয়েট হবে। আর 2টা কারা কারা বলেন? আমার মনে হচ্ছে একটা ক্রিয়েট হবে। দুইটা হবে। আচ্ছা, আবার বলে রাখি, আমরা এতক্ষণ যে পেঁচালটা পারলাম, এটা হচ্ছে যে একটা আইডিয়া। এই আইডিয়ার ইমপ্লিমেন্টেশন কোথায় হবে, কি হবে এটা আমরা জানি না। আমরা জানি অ্যাড্রেস দিয়েও ভ্যালু বের করা যায়, এটাই হচ্ছে আমাদের আইডিয়া।
অ্যাড্রেস দিয়ে কেমনে বের করবে, পিয়ন যেমনে খুঁজে খুঁজে আপনার বাড়ি বের করে, কম্পিউটারের ভিতরে ওই ধরনের মেকানিজম আছে, সে খুঁজে খুঁজে ভ্যালু বের করতে পারে বেসড অন দ্য গিভেন অ্যাড্রেস। সে আর অন্য কিছু করতে পারবে না। সে আপনার ভ্যালু দিয়ে অ্যাড্রেস খুঁজে বের করতে পারবে, অথবা ওই মানে ওই অ্যাড্রেস ধরে ধরে ও ভ্যালু খুঁজে বের করতে পারবে। দ্যাটস ইট। সি প্লাস প্লাসে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ইউজুয়ালি প্রিমিটিভ যেগুলো আছে এগুলো অলওয়েজ পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু হলে কি হবে, দুইটা আলাদা আলাদা ক্লোন জি বুঝাতে পারলাম। এখন আমি আসি যে আপনি জানেন এটা সব পাস বাই ভ্যালু, আলাদা আলাদা ক্লোন ক্রিয়েট হবে এটাও জানি। ওই যে বললাম এটার কম্পিটিশন, এই ভ্যালুটা স্টোর করার কস্ট অনেক, ধরেন 500 টাকা বা 5000 টাকা। তখন আপনি কি করবেন, ইউ নো দ্যাট আমার মানে কোনো দরকার নেই এটার জন্য মেমোরি প্লেসে আলাদা আলাদা পাস হওয়ার। তখন আপনি কি করবেন, এই 90 ইজ ভেরি ভেরি বিগ ভ্যালু, তখন আপনি কি করবেন? we can take the pass reference. তখন আপনি আসলে 90 কে এই 9000 কে পাস না করে আপনি সিম্পলি কি করতে পারেন, অ্যাড্রেসটা পাস করতে পারি। রেফ অফ এটা পাস করতে পারেন। তাহলে আমার দুইটা আলাদা আলাদা জায়গা ক্রিয়েট হইলো না, এই ভ্যালুও যাকে পয়েন্ট করে আছে, এই রেফও তাকে পয়েন্ট করে আছে। দেখেন একটু বোঝা যায় কিনা, মানে জিনিসটা যদি গল্পের আকারে বলতে চাই, একটা হচ্ছে যে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে আপনার কাস্টম ডিফাইন সাম ফাংশন, আর একটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন তো আমরা তো এমনি গ্লোবাল স্কোপে ভ্যারিয়েবল লিখলে সেটা কি, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা তো দুই পাশে অ্যাক্সেস পায়, তাই না? দুই পাশেই আমার এখানেও অ্যাক্সেস পাবে। এখন আমি আরো একটা উপায় বলতেছি, যদি আমার কখনো কোনো ভ্যালু মেইন ফাংশন থেকে বা কোনো একটা স্কোপ থেকে অন্য স্কোপে শেয়ার করতে হয়, এবং সেটা অনেক বড় ভ্যালু, আমি চাই না সেটা অ্যাজ এ ভ্যালু কপি হোক, আমি চাই যেটা অ্যাজ এ রেফারেন্স পাস হোক, তখন আমি ফাংশন কল করার টাইমে আমি এখানে রেফারেন্স অফ ভ্যালু পাস করবো রাদার দেন পাসিং দ্য অ্যাকচুয়াল ওয়ান। সো আপনারা যখন ক্লাস করবেন, অবজেক্ট করবেন, অবজেক্টের সময় কি দেখবেন, এই মেইন ফাংশন থেকে যখন আপনি চেইন ফাংশনকে কল করবেন উইথ স্টুডেন্ট অবজেক্ট, তখন এটা আসলে কি হবে কেউ বলতে পারবেন? পাস বাই ভ্যালু হবে, এটা রেফারেন্স। আর যদি পাস বাই ভ্যালু করতে চান সেটাকে কি করতে হবে, প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করতে হবে। ক্লোন। এগুলোর অনেক কনসেপ্ট আছে এনিওয়েজ। তো এটা কি বেশি কনফিউজিং লাগতেছে আপনাদের কাছে? না ভাই, সি প্লাস প্লাসে কি স্প্রেড অপারেটর টাইপের কিছু আছে যে স্প্রেড করে ইয়ে করা যায়, ডিপ্লনটা করা যায়? না ভাই আমি দেখি নাই, তবে না থাকলেও বানানো যাবে, সিম্পল জিনিস। ডিপ ক্লোন টার্মটা ভেরি নিউ টু মি, এটা কাইন্ডলি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, বলুন যে ডিপ ক্লোন টার্মটা সম্পূর্ণ নতুন আমার কাছে। আমি না বুঝি নাই, একটু আবার বলবেন। ডিপ ক্লোন যে টার্মটা বললেন না, ডিপ ক্লোন, যদি আমরা প্রিমিটিভ আচ্ছা ডিপ ক্লোন, আচ্ছা এটা একটু আরো পরের টপিক, আমি এখন এটা টাচ করতে যাচ্ছি না। তবে আপনাকে আমি একটা আইডিয়া, আপনি জাভাস্ক্রিপ্টের হয়ে থাকলে একটা ডকুমেন্ট দেবো, আপনি জি জি। আপনাদেরকে না যে আইডিয়াটা নিয়ে আমি এখন কথা বলবো, বুঝছেন, এটা অনেক, আবার বলি, আমি আবার রিপিট করি, এটা অনেক বড় ভালো ভালো প্রোগ্রামারও জানে না। আপনারা টেস্ট করার জন্য যারা চাকরি বাকরিতে ঢুকবেন একটু বাজায় দেখেন, মানে জেন্টাল ওয়েতে আর কি। মানে 1-2 বছর যারা অলরেডি সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে এরাও এই জিনিসগুলো বুঝে না, বা বুঝলেও এই জিনিসগুলো তারা মাথায় রেখে কাজ করতে চায় না। তো আপনাদের আমি এখন একটা আইডিয়া দিব, সেই আইডিয়া হচ্ছে, দেখি আমরা আইডিয়াটা এক্সিকিউট করতে পারি কিনা এটা দেখি আগে।
আমি একটু এখানে ইউজিং কোডটা লিখে নিই আগে। ইউজিং স্পেস std লিখলাম, আমি এখানে একটা ফাংশন লিখবো। শুধু প্রিন্ট করবে, ভ্যালু প্রিন্ট না, ভ্যালু যেই ভ্যালু দিবেন চেঞ্জ করবে, এটা চেঞ্জ ভ্যালু। এর কোনো কাজ নেই, এর কোনো কিছু ফেরত দিবে না, আপনারা ওয়েট করবেন। এখানে আপনি কি নিবেন, আমি বলছি রেফারেন্স নিব, তাহলে এখানে কি নিব রেফারেন্স নেওয়ার জন্য? ইন্ট ভ্যালু, একটা রেফারেন্স টাইপের, এটা রেফারেন্স টাইপের ভেরিয়েবল। এখানে কি থাকবে, মেমোরি অ্যাড্রেস আমি শুধু হোল্ড করতে পারবো, তাই না? জি। চেঞ্জ ভ্যালুর মধ্যে আমার কি পাঠানো উচিত? মেমোরি অ্যাড্রেস অফ পাঠাবো। এইজ। আমি আমার ফুল এইজ পাঠাবো, যে ইন্টারনালি অ্যাকসেপ্ট করবে হচ্ছে ওই এইজের মেমোরি অ্যাড্রেস, তাই না? তো আমি যদি এখন এই ভ্যালুর মধ্যে 8099 পাঠাই, চেঞ্জ ভ্যালু দেখি একটু। এইজ মজা না, দেখছেন? আপনি কোনো কিছু রিটার্ন করছেন, রিটার্ন করেন নাই, এটা পাস বাই রেফারেন্স হয়েছে না? পাস বাই রেফারেন্স হয়ে ও আপনি একই, মানে জিনিসটা হয়েছে কি, আমি আগে একটু বলে আসি। তো আপনার এই যে একই জায়গায় আপনি যখন রেফারেন্স পাঠাইছেন, তখন ভ্যালু ভ্যারিয়েবলটা এইজ নামে যে ভ্যারিয়েবলটা এইখানে বসে আছে, কারেক্ট? এইজ নামে ভ্যারিয়েবলটা আপনার, সরি, এইখানে বসে আছে। তো আপনার দুইটা ফাংশন আছে, এটা হচ্ছে চেইন, আর উপরেরটা হচ্ছে, নিচেরটা মেইন, উপরেরটা হচ্ছে চেঞ্জ ভ্যালু। দুইটা ফাংশন আছে। আপনি যখন এই যে ভ্যালু এটাকে কল করছেন, এই দুইটা স্কোপ থেকেই সেম ভ্যালুকে পয়েন্ট করে আছে, বুঝছেন? দুইটা স্কোপ থেকেই। কেমনে করছি সেই কাজটা? আমি ফাংশন প্যারামিটারে লিখে রাখছি, তুমি যে ভ্যালুটা যখন পাস করলে তুমি সেটার অ্যাড্রেস নিবা, সেটা তুমি অ্যাকচুয়াল ভ্যালু নিবা না, সেটা তুমি অ্যাড্রেস নিবা। এখন আপনি এই অ্যাড্রেসের জায়গায় যদি যেটা লিখছেন ভ্যালু, ওইটা আসলে কার, ওইটা আসলে কিসের মেমোরি অ্যাড্রেস? এই এইজের মেমোরি অ্যাড্রেস, তাই না? এই এইজের মেমোরি অ্যাড্রেস এখানে চলে আসছে। তো আপনি মেমোরি অ্যাড্রেসে ওই ভ্যালুতে যখন আপনি কোনো নতুন ভ্যালু ইনসার্ট করতেছেন, নতুন কোনো ভ্যালু ইনসার্ট করতেছেন, তখন আসলে ওই ভ্যালুটা এই অ্যাকচুয়াল 90কেই রিপ্লেস করে দিচ্ছে। তার মানে মেইনের স্কোপ থেকেও আপনি এইজকে জারে দিয়ে, মানে যেভাবে চেঞ্জ করলে যেটা হইতো ডিরেক্ট এই জায়গায় চেঞ্জ হইতো, আপনি অন্য একটা স্কোপ বা অন্য একটা ফাংশন বা অন্য কোনো ক্লাস বা অন্য কোনো জায়গা থেকে চেঞ্জ করলেও সেটা একই একই মেমোরি প্লেসের ভ্যালুকে চেঞ্জ করতেছে। এটা সম্ভব হয়েছে ডিউ টু এই যে রেফারেন্সিং। এখন দেখেন, আপনি তো বলতে পারেন যে ভাই আমরা তো আগে স্টার পিটিআর লিখতাম, তারপরে হচ্ছে ইন টাইপের একটা পয়েন্টার ডিক্লেয়ার করতাম, এগুলো করতাম না? এগুলো করার ফলে না আমার রেফারেন্সিং হইতো, কিন্তু এই যে ফাংশনের মধ্যে আপনি এগুলা ওরা স্ক্যাফোল্ডিং করে দিছে, বা বাই ডিফল্ট এটা অটো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তার মানে আপনি এখানে মেমোরি অ্যাড্রেস পাস করছেন, এটা অটোমেটিক প্রথমে রেফারেন্স হয়ে গেছে, এই ভ্যালুর সাথে কার রেফারেন্স হয়ে গেছে, এই ভ্যালুর সাথে কার রেফারেন্স হয়ে গেছে, এই এইজের রেফারেন্স হয়ে গেছে। এখন এইজ আর ভ্যালু, এই দুইটা ভ্যারিয়েবল আর পয়েন্টিং টু দ্য সেম মেমোরি অ্যাড্রেস। বিশ্বাস করেন? দেখি, দেখছেন সেম মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করে আছে। আমি এটা ক্লিন করি, ক্লিন করলে এবার বুঝতে পারবেন সেম মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে। এটা ভ্যালুর মেমোরি অ্যাড্রেস আর এটা হচ্ছে এইজের মেমোরি অ্যাড্রেস। দুইটার নাম জাস্ট আলাদা আলাদা, বাট তারা ইন্টারনালি রেফারেন্সড হইছে কি দিয়ে? এই যে এম্পারসেন্ট সাইন দিয়ে।
ওই পয়েন্টার দিয়ে তারা রেফারেন্স হয়েছে বা রেফারেন্সিং একটা মেকানিজম হয়েছে যখনই আপনি এর মধ্যে এম্পারসেন্ট লিখছেন। এখন একই ভ্যালুকে দুইটা নামে আপনি পয়েন্ট করে আছেন। তাহলে এই যে ব্যাপারটা হইলো, এই যে এখানে যে ব্যাপারটা আমরা করলাম, সরি, এই ফাংশনে যে ব্যাপারটা করলাম, এখানে পাস বাই রেফারেন্স হইলো না পাস বাই ভ্যালু হইলো? পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্সে কি হবে? চেঞ্জ ওয়ান। আচ্ছা, চেঞ্জ ভ্যালু ফাংশনের ভিতর যদি ভ্যালু চেঞ্জ করা হয় তাহলে কি এজও চেঞ্জ হয়ে যাবে? এটাই তো দেখাইলাম তখন, চেঞ্জ তো হবে, অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই change হবে। দেখেন, দুইটা যদি একই মেমোরি প্লেসকে পয়েন্ট করে থাকে, তার মানে যে কোনো একটা ভ্যালুর এইখানে ভ্যালু চেঞ্জ করেন বা এখানে এই চেঞ্জ করেন, সেটা কোথায় এসে রিফ্লেক্ট করবে? সেটা আপনার ওই যে মেইন ভ্যারিয়েবলকে এফেক্ট করবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এইখানে এইজ এর ভ্যালু মেমোরি লোকেশনে কত আছে? কম্পিউটার আপনাকে যে মেমোরি দিছে, এইজ নামে যে ভ্যালুটা, সেটা 90। যখন আপনি চেঞ্জ নামে যে ভ্যালুটা, চেঞ্জ ভ্যালুর মধ্যে যে ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা আর্গুমেন্ট পাস করছেন, ডিউ টু দিস আর্গুমেন্ট পাসিং, এই প্যারামিটারটাও একে পয়েন্ট করে আছে। ওয়ারেস এই এইজ নামে যে ভ্যালুটা একেও পয়েন্ট করে আছে, এই এইজ একেও পয়েন্ট করে আছে, মানে সবাই এইজকেই পয়েন্ট করে আছে। তো আপনি এই চেঞ্জ ভ্যালু ফাংশন থেকে এইজের ভ্যালু চেঞ্জ করেন, যদি চেঞ্জ করেন 899, কোথায় চেঞ্জ হয়ে গেছে? 899 চেঞ্জ হয়ে গেছে। সেই ভ্যালুটা যদি আপনি মেইনের এই যে চেঞ্জ ভ্যালু ফাংশন কলিং এর পরে আপনি যে এসে সি আউট করে দেখেন, এই জায়গায় যেটা কমেন্ট আউট করা আছে, নতুন ভ্যালু দেখতে পারবেন আপনি, কিন্তু চেঞ্জ করছেন কোথায়? অন্য ফাংশন থেকে। কিন্তু আমাদের আগের ফাংশনের হিসাব কিতাব কি ছিল? প্রত্যেকটা ফাংশনের ভ্যালু আলাদা আলাদা, ভ্যারিয়েবল আলাদা আলাদা, কিন্তু এখন আমি বলতেছি যদি রেফারেন্স পাস করেন তাহলে কিন্তু সেগুলো উইল বি পয়েন্টিং টু দ্য সেম ভ্যালু এন্ড ভ্যারিয়েবল। তো এই ব্যাপারটাই ঘটছে এখন। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্সে অ্যানিমেশনটা বুঝেন কিনা আবার একটু মিলাম, হিসাব মিলাম। জি ভাই। এই যে আমরা যেটা করলাম ওটা পাস বাই রেফারেন্স বামে, জি অ্যাড্রেস নিয়ে খেলা করলাম আমরা। ওই বাট অ্যাড্রেস আপনি যতটাই করেন, তো মজার বিষয় হলো কি যে আপনি আরো একটা জায়গায় চেঞ্জ ভ্যালু নামে আরো একটা যদি ফাংশন লেখেন, এইখানে যদি আপনি ভ্যালু টু নামে আরেকটা জায়গার মধ্যে সেম রেফারেন্স পাস করেন, আপনার কেউ মানা করবে? করবে না। ওই জায়গায় আপনি এইজের ভ্যালু চেঞ্জ করতে পারেন। আমার পয়েন্ট হলো এটা। জি জি। ভাই মানে এটা প্রিন্ট মাল্টিপল, করলে কি দেখাবে? কোনটা প্রিন্ট করলে? মানে এটা সি আউট করলে আমরা কি দেখতে পাবো কনসোলে? এই যে যে আপনি এটা লিখছেন, একটু দেখতে ইচ্ছে করছে যে এরকম থাকলে কি আসে। এই যে এইটা, এই যে 19 নাম্বার লাইনে মানে আপনি টোটাল যে কোডটা লিখেছেন এই পর্যন্ত, সি আউট করলে আসলে কি দেখবো আমরা, কি আসতেছে? আমি এটা বাদ দিই। মানে এই কোড, রেফারেন্স এটা আর কি। হ্যাঁ, এই কোডটার পারপাস হইলো যে আমি দুইটা ভ্যালু, একটু আজান দিচ্ছি তো আমি একটু পজ দিচ্ছি, দাঁড়ান, আসতেছি। ভাইয়া শুনতে পাচ্ছি না আপনাকে, মিউট হয়ে আছে। আজানের জন্য বিরতি নিচ্ছে আপু, একটু অপেক্ষা করেন। ও আচ্ছা।
আচ্ছা, এই ফাংশনটা যেটা আমরা লিখছি এইটার মানে কি? এটা একটা গুড কোয়েশ্চেন, যে এটা দিয়ে আমরা কি বুঝাইতে চাইছি। এটা দিয়ে আমি বুঝাইতে চাইছি যে আমরা আসলে অফেন যে ফাংশনে যে ভ্যালুগুলো পাস করি, অথবা আমাদের যে ভ্যালু ভ্যালু এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, তার মানে কি? ভ্যালু আরেক আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, এটার মানে কি? আমার f1 এ যে ভ্যালুটা আছে, f1 ইজ ফাংশন, f2 ইজ ফাংশন অলসো। এই ভ্যালুটা যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করব, পাস করার টাইমে আমরা দুই উপায়ে পাস করতে পারি। একটা হচ্ছে পাস বাই ভ্যালু, আর একটা হচ্ছে পাস বাই রেফারেন্স। পাস বাই ভাইয়া রেফারেন্স এখানে ওই ফিগারটা যদি আমি বুঝে থাকি তাহলে একটা হলো একই কাপ দুই জায়গায় যাচ্ছে আর কি, আর একটা হচ্ছে একটা কাপ থেকে আরেকটা কাপে ঢেলে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, ভ্যালুটা ওইটাই শুধু সরানো হচ্ছে, ওইটাই আর আমি একটা হচ্ছে আচ্ছা, এখানে দেখেন, একটু খেয়াল করেন, এই যে ভ্যালু, এই ভ্যালু আসলে কে? এই ভ্যালুটার অরিজিনে মানে অরিজিন কোনটা? এই ভ্যালু অরিজিন হলো এইচ। আপনি এইচ পাস age। করছেন কোথায়? এইচ পাস করছেন লাইন নাম্বার 6। এই যে ইন্ট m% লিখছেন, এখানে একটা ঘাপলা লাগাই দিছেন। তার মানে বলছেন আমি আসলে তোর ভ্যালু চাই না, তোর অ্যাড্রেস চাই। তুই যে অ্যাড্রেসে আসোস এইচ, ওই অ্যাড্রেসটা আমি চাই। ওই অ্যাড্রেস ধরে যদি আপনি নতুন কোনো ভ্যালু চেঞ্জ করেন 7 নাম্বার লাইনে, তখন এটা কি হয়েছে? এই ভ্যালুটা কার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে? এখানে আসলে এইচ এর ভ্যালু চেঞ্জ করতেছে। তার মানে আপনি, আমি প্রমাণ দেওয়ার জন্য বললাম লাইন নাম্বার 8-এ আসলে কার মেমোরি অ্যাড্রেস প্রিন্ট হওয়া উচিত? ভ্যালুর মেমোরি অ্যাড্রেস প্রিন্ট হওয়া উচিত। আবার লাইন নাম্বার 15-তে আমি যে মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট দিয়েছি, এটা কার মেমোরি অ্যাড্রেস প্রিন্ট দেওয়ার কথা? এইচ এর। আমাদের আগের থিওরি মতো কি হলো? আগের থিওরি মতো কি মানে দুইটা আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস প্রিন্ট দিবে না? আমরা মানে যে আগে আগে যে ভ্যালু জানতাম, যে আগে আগে এই স্কোপের ভ্যারিয়েবলের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, দুইটা আলাদা আলাদা মেমোরি লোকেশনে বসবাস করে, কিন্তু ওইটা হলো পাস বাই ভ্যালুর হিসাব। আমরা এখন ফোর্সফুলি পাস বাই রেফারেন্স যখন করব, তখন আসলে দুইটা মেমোরি লোকেশন একই। দেখেন এই যে ডান পাশে, সেটাই বোঝানোর জন্য এই ফাংশন। মেমোরির লোকেশনটা তাহলে প্রিন্ট হবে। আচ্ছা, মানে হচ্ছে ভাই দুই ভাবেই আমরা প্রবলেমটা সলভ করতে পারি, পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স। বাট এখানে আমরা কনসিডারেশন নিচ্ছি যে মেমোরি যাতে কম খরচ হয়, সেই ক্ষেত্রে রেফারেন্সটাকে আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে ওইটাতে দেখছি, তাই তো? আসতেছি, না না না, রেফারেন্স अगेन, এটা হলো আপনারা নিয়ম শিখতেছেন, আপনাদের ওই পেইন্টিং স্কিল এখনো নাই। আপনারা কেবল নিয়ম শিখতেছেন, এটারে কোনো কিছুতে ম্যাপ করার চেষ্টা করেন না এখন। নর্মালি এই প্রিমিটিভের জন্য এগুলো পাস বাই রেফারেন্স আপনারা করবেন না, যখন দরকার তখনই আপনি করবেন। ধরেন আপনার এই যে এই মানে দরকার কখন, এইখানে আপনার একটা অ্যারে আছে, ইন্ট অ্যারে, সাইজ কত নিছেন, এই অ্যারেটাকে মেইন ফাংশন থেকে চেঞ্জ ভ্যালুতে আপনি পাস করবেন। কেমনে পাস করবেন আমি বুঝাতে পারছি? জি। পাস বাই রেফারেন্স। বড় একটা ক্লাস অবজেক্ট, অবজেক্ট যখন আমরা দেখব বড় বিগ, তখন আপনি পাস করবেন কি দিয়ে, কেমনে পাস করবেন? রেফারেন্স। এই অবজেক্ট বা ক্লাসের ক্ষেত্রে অলওয়েজ পাস বাই রেফারেন্সই হবে। এটা আসলে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তখন আপনাকে আর এই m% দিয়ে বলে দিতে হবে না। আপনি যদি কোনো অবজেক্ট পাস করেন, তখন আপনার অটোমেটিক্যালি এটা পাস বাই রেফারেন্স হয়ে যাবে। তখন আপনাকে বুঝতে হবে পাস বাই রেফারেন্সটা কি জিনিস। আপনি এখান থেকে একটা স্টুডেন্ট পাঠাইছেন হীরা, সেটা এখানে গিয়ে আপনি হীরার এইজ চেঞ্জ করে 566 করছেন, এইখানে এসে প্রিন্ট দিতেছেন, দেখবেন এর ভ্যালুও চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি পাস বাই ভ্যালু রেফারেন্স এখানে না বুঝেন, তখনও বুঝবেন না। এই জন্য এটা এখন নিয়মটা বোঝা জরুরি। আচ্ছা, আরেকটা আমি কথা মানে জিনিসটা এখানে বলি, যে কেন আমাদের পাস বাই রেফারেন্স বিষয়টা আসলো। যখন আমরা একটা স্কোপ থেকে বা একটা রুটিন থেকে বা একটা ফাংশন থেকে একটা ভেরিয়েবল এইজ, একে আমরা ভ্যালু, এরকম একটা ভ্যালু সহ আমরা কপি করে অন্য একটা জায়গায় নিয়ে যাই, তখন আসলে কি কি হয়? কম্পিউটারের মধ্যে কি কি হয়? কম্পিউটারে তখন কি কি হয়? পুরা জিনিসটা আমার একটা কপি করতে হয়, তার জন্য আলাদা কি মেমোরি লাগে, অ্যাসাইন করা লাগে, অনেকবার কারেন্ট অফ অন হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এতগুলা জিনিস হবে। তারপরে এই কোডটা যখন আপনি অফ করে ফেলবেন, তখন
গার্বেজ কালেকশন হবে না, তখন এই যে মেমোরিটা আপনি প্রোগ্রাম রান করে আবার অফ করে দিচ্ছেন, এই মেমোরিটাকে ফাঁকা করতে হবে না? জি এই পুরা কাজগুলো আপনার কি করতে হয়? এই পুরা কাজগুলো আপনার দুইবারে করতে হচ্ছে না? অরিজিনাল ভ্যালুর জি। জন্য যখন আপনি 5 বাই ভ্যালু করেন অরিজিনাল ভ্যালুর জন্য একটা, আর যখন আপনি কপি করে নিয়ে যেতেছেন তখনকার জন্য আরেকটা। তো নর্মালি এই কাজগুলো কিন্তু আপনাদের উপরের লেয়ারে কোডিং যখন আপনারা এমুলেটর নামে, ও মাই গড, এমুলেটর তো এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা এনিওয়েজ, এখানে অনেক মানে একটা ভ্যালু অ্যাসাইন করা, একটা ভ্যালু যোগ বিয়োগ করে চেঞ্জ করা কম্পিউটারে ইন্টারনালি অনেকবার অনেকগুলো কাজ করতে হয়। তো হুম। তো যেটা হয় যে এই 5 বাই রেফারেন্স সেই মেমোরি ওভারহেড বা কম্পিউটেশনাল ওভারহেড গুলো কমায় দেয়। ওরা বলে যে তুমি একই ভ্যালুকে যেহেতু পয়েন্ট করে আসো, নো দ্যাট এই ভ্যালুটা চেঞ্জ হলে সব জায়গায় এ চেঞ্জ হবে। আমাদের যখন পাস করলাম তখন আমাদের আসলে নতুন কোনো খরচ নাই। আমরা জানি ওই সেম কাপ, ওই সেম চা, ওই সেম অ্যাড্রেস, এবং এটাকে যখন আমরা ক্লিন করব তখন আমরা ওই একই কাপরে ক্লিন করব, আমাদের বারবার বিভিন্ন কাপ ক্লিন করতে হবে না। এই কাপটা আসলে যখন রেফারেন্স করে দিয়েছেন তখন আর এই যে বাম পাশের এক্সাম্পলটা হইলো দুই দুই বন্ধু বা তিন বন্ধু মিলে একই কাপে চা খাইতেছে, আর এই ভ্যালুটা হইলো আসলে বাসায় গেস্ট আসছে, সবার জন্য আলাদা আলাদা কাপ বিতরণ করছে, ব্যাপারটা এরকম। তো এখানে অবশ্যই এটার কস্ট অনেক কম, এটার কম্পিটিশনাল কস্ট অনেক বেশি। এখন আপনি বলতে পারেন তাহলে ভাইয়া কখন কোনটা দরকার হবে? এটা ডিপেন্ড করবে আপনি যখন ক্লাস 7 অবজেক্ট করবেন, রিয়েল লাইফ প্রোডাক্ট করবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলোর প্রয়োজন এক এক জায়গায় এক এক ভাবে বিদ্যমান। আমি বুঝাতে পারছি? ধরেন আপনার এই যে আপনি আপনি যে facebook.com ভিজিট করেন, আপনি যে আপনার গুগল ক্রোমে আপনার যে সুন্দর প্রোফাইলটা দেখতে পান, এটা তো মানে আপনার বন্ধু এসে যদি একে কমেন্ট করে আপনার প্রোফাইল তো চেঞ্জ হবে না, হবে? আপনার বন্ধু এসে যদি আপনার প্রোফাইলকে নামটা চেঞ্জ করতে চায়, নামটা চেঞ্জ করতে পারবে? পারবে না। তখন আপনার কি একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথের দরকার হয়, যে আসলে একটা ভ্যালুই এখানে সত্য, আর কোনো সত্য ভ্যালু নাই। আচ্ছা এনিওয়েজ, এটা একটু ডিফারেন্ট টপিক, আমাদের ওইটা না বুঝলেও চলবে। আপাতত বিষয়টা হলো যে এই আপনি যখন 5 বাই ভ্যালু আর 5 বাই রেফারেন্স করেন, এইখানে আপনি চেঞ্জ ভ্যালু নামে যদি আরেকটা ফাংশন লিখতেন, ভয়েড ইন সাম নামে যদি আরেকটা ফাংশন লিখতেন যে একটা ইন্টিজার ভ্যালু নেয়, এখানে একটা ভ্যালু ক্রিয়েশন ফেজ আছে। এই সামের মধ্যে যখন আপনি এখানে 34 পাঠাবেন, এই 34 ভ্যালুটাকে এই যখন 12তে যাবে তখন মেমোরি লোকেশনে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, নিউ অ্যাড্রেস। নিউ অ্যাড্রেসে ভ্যালু বসবে, আর উপরেরটাতে নতুন অ্যাড্রেসে ভ্যালু বসবে না, আমার সেম অ্যাড্রেসেই ভ্যালু বসবে। দ্যাটস ইট। এটা হলো 5 বাই ভ্যালু। তার মানে এইখানে মানে পুরা এইখানে সামের জন্য যে আপনি একটা ভ্যালু 34 এখানে ইউজ, সরি এখানে যদি আপনি এইচ পাঠান, এখানে এইচের জন্য যদি 4 বাইটের জায়গা নেয়, এখান থেকেও কয় বাইট নিবে? 4 বাইট। আমি বুঝতে পারলাম? এবং ভ্যালুটা যখন আপনি পাস করতেছেন তখন এইখানে কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন হবে এখানে, তাই না? এইচের ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্টের কস্টও আছে, খরচও আছে। ওই তো এখানে আপনার 4 বাইট 4 বাইট 8 বাইট ইউজ হইলো 5 বাই ভ্যালুতে, আর 5 বাই রেফারেন্সে যদি আপনার এইচের এখানে 4 ইউজ হয়, অলওয়েজ উপরের লেয়ারেও এটা 4 মানে 4 বাইটই ইউজ হয়েছে, কারণ এটা সেম মেমোরি লোকেশন ইউজ করতেছে। আমি এটাকে ক্লিয়ার করে নেব। এটা কি আমি দিতে পারবো? এটা আমি পরে আপনাদের আপলোড করে দিব এনিওয়েজ। তো এটা ছিল 5 বাই ভ্যালু আর 5 বাই রেফারেন্সের আমাদের টোটাল এক্সাম্পলটা আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু ডিসকাস করে নিই আমরা। মানে এত কিছু যদি আপনার মাথায় নাও থাকে, শুধু আপনি এটা চিন্তা করেন আপনাদের যে সেম মেমোরি লোকেশন, একটা ভ্যালু আছে 89, সো একটা ভ্যালু আছে 90, দুইটা ফাংশন বা তিনটা বা চারটা বা 10টা ফাংশন যদি থাকে, আমি 10টা ফাংশনকে পাওয়ার দিতে চাই কি এই সেম জায়গাটাই শুধু চেঞ্জ করব আমি। এই সেম জায়গাটাই ভ্যালু সব মানে সব ফাংশন যাতে একই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। আমি এক জায়গা থেকে চেঞ্জ করলে, আমি যদি এক জায়গা থেকে চেঞ্জ করি, সব জায়গায় মানে ওই সেম ভ্যালুটা
চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে 9000 চেঞ্জ করে থাকি সব জায়গায়, বাকি নিচের ডাউন স্ট্রিমে সব জায়গায় এই ভ্যালুটা সেম 9000কেই পয়েন্ট করে আসে, ওই জিনিসটাই। আর যদি আমি 5 বাই ভ্যালু করি আলাদা 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 কপি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এরকম আলাদা আলাদা একটা চায়ের কাপ। আচ্ছা, এটা কেন লাগে কিভাবে লাগে এগুলো আমরা আস্তে আস্তে সামনে কম্পেয়ার করব। বাট এখন যদি আমি আপনাদের বলতে চাই যে একটা আমি ফাংশনগুলো একটু আমি এগুলো মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে আমি 2 মিনিট আসতেছি। হ্যালো, জি এখন শোনা যাচ্ছে। কারো কি বুঝতে কোনো প্রশ্ন আছে? একটু চিন্তা করেন, চিন্তা করে আমার থাকলে একটু জানান। কোডটা রান করি। জি ভাই এতটুকু বুঝতে পারছি। আপনারা জাভা স্ক্রিপ্টে কাজ করেন, বুঝছেন? জি জাভা স্ক্রিপ্ট বা জাভাতে যেখানে কাজ করেন, জাভা স্ক্রিপ্ট জেসন যে পাঠান একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে, অলওয়েজ ভাইয়া। পাস বাই রেফারেন্স, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। আপনি একটা জায়গা থেকে ভ্যালু চেঞ্জ করলে আরেকটা জায়গায় সেম অবজেক্ট কিন্তু ওই যে ভ্যালু ধরে রাখে। ভাইয়া আপনার এই উদাহরণটা দেওয়ার পর আমি ব্যাপারটা বুঝছি। অনেক সময় আমরা কোনো ওপেন সোর্স থেকে কোনো ডাটা ইয়ে করে নেই না, ওইখানে যখন চেঞ্জ হচ্ছে প্রতিদিনের ডাটাটা, তখন আমার এখানেও চেঞ্জ হয়ে যায়, এরকম কি? কাইন্ড অফ আর কি, মানে আপনি আপনার আসলে কাইন্ড অফ মানে আপনি শুধু রিয়েল লাইফে তো অত আমাদের ডিরেক্ট আমরা বুঝবো না, একটা অনেক সময় ভ্যারিয়েবল ওয়েদারের যেটা করা হয় না, ওয়েদার ধরেন একটা বট বা কোনো ইয়েতে যখন ইয়ে করা হয় প্রতিদিন চেঞ্জ হচ্ছে বা প্রতি মুহূর্তে যে চেঞ্জটা এখানেও তখন শো করে, এরকমই কি অনেকটা? ওই তো কাইন্ড অফ আপনি ওকে পয়েন্ট করে আসছেন, আপনার মোবাইল অ্যাপ বা আপনার অ্যাপ্লিকেশনটা ওই ওয়েদার এপিআই কে পয়েন্ট করে আসে, ওইটা চেঞ্জ হলে আপনারটাও চেঞ্জ হয়, এটাই ওইটা চেঞ্জ হলে আপনারটাও চেঞ্জ হয়, এরকম আর কি। বুঝতে পারছি। তো সবসময় একটা সোর্স নিয়ে কাজ করে। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, আপনাকে যদি বলি একটা ফাংশনে, এখন আপনি একটা ফাংশন একটা ফাংশন আপনি লিখবেন, সেই ফাংশনটা আপনি সেই ফাংশনটাকে আপনি 500 সাইজের একটা অ্যারে লিখছেন, তাহলে অ্যারে যখন পাস করবেন, অ্যারেকে কি পাস বাই ভ্যালু করা মানে লেস কস্টলি হবে না রেফারেন্স লেস কস্টলি হবে? রেফারেন্স। কারেক্ট। তো আপনারা তাহলে একটা কাজ করবেন এই ক্লাস শেষে, prints all value of array, do not send pass by reference. আপনাদের কি একটা অ্যারে পয়েন্টার নিয়ে ক্লাস দিছিলাম না? জি যারা করছেন তারা কি বুঝতে পারতেছেন ওই ক্লাসটার সাথে এটার কি রেফারেন্স, কি মিল আছে, এখন কানেক্ট করতে পারতেছেন? জি ভাই মজা হইলো কোডিং শেখার মজা বা যে কোনো নলেজ শেখার মজা হইলো কানেক্ট করতে পারা, এবং যদি কানেকশন কিছু না থাকে ওইটা কোনো লার্নিং হইলো না। তো আমরা একটার সাথে আরেকটা কানেকশন করছিলাম, আমরা পয়েন্টার শিখছিলাম, তারপরে আমরা এখন পয়েন্টার থেকে পাস বাই ভ্যালু পাস বাই রেফারেন্স শিখছিলাম। তো আমাদের এখানে আরেকটা কাজ আছে, বুঝছেন? এগুলো আমি সব মুছে টুছে দিব।
এগুলো আমাদের আর কোনো কাজ নেই। একটা ছোট কাজ আছে, সেটা হইলো আমি বলছিলাম আজকে আমি ছোট করে একটা হ্যাঁ, আমি ছোট করে একটা জিনিস ইন্ট্রোডিউস করতে চাই। সেটা হইলো রিয়েল লাইফ প্রোডাক্টে কি হয়। রিয়েল লাইফ প্রোডাক্টে আপনার যখন এই চালডাল.com দেখেন, চাল ডাল, এখানে তো ইন্টিজার মিন্টিজার কিছু নাই। চাল ডালে গেলে দেখবেন আপনি একটা এই যে প্রোডাক্টস আছে, কুকিং টাইপে ইয়া করলে দেখবেন সব প্রোডাক্টস। কুকিং মুকিং এ ক্লিক করলে কি হয়, এগুলো সব প্রোডাক্টস, এগুলো সব প্রোডাক্টস না, এগুলো তো সব প্রোডাক্ট। তো জি রিয়েল লাইফে আপনারা মানুষজন এসে বলবে, ভাই আপনি আমার একটা ই কমার্স ওয়েবসাইট বানায় দেন, ওয়েবসাইট বানায় দেন, এবং যেখানে এরকম লিস্ট অফ প্রোডাক্ট থাকবে, তাহলে আপনি তখন চিন্তা করবেন কেন? আপনি তো বলছেন ভাই আপনি তো ডেটা টাইপ শিখাইছেন, তাহলে আপনি এখন আমারে বলেন আমি ডেটা টাইপের যে জ্ঞান আমার আছে ওই জ্ঞান দিয়ে আমি এই প্রোডাক্টটা কেমনে ডিজাইন করব। তখন আপনি বলবেন, আমাকে বলতে পারেন ভাই আপনি তো শুধু শিখাইছেন ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে কাজ করতে হয়, বাট হাউ ডু উই ডিজাইন দিস সাচ কাইন্ড অফ সফটওয়্যার এন্ড ওয়েবসাইটস, যেখানে আসলে আমাদের একটা কাস্টম, একটা কমপ্লেক্স টাইপ দরকার, একটা কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন দরকার, একটা কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন দরকার। দেখেন তো এইখানে কি আছে, একটা ইমেজ আছে, এখানে একটা কি আছে, নেম আছে, এখানে একটা আপনার ওয়েট আছে, এখানে প্রাইস আছে, এখানে ডিসকাউন্ট থাকতে পারে। ইমেজের টাইপটা কি হবে বলেন তো কেউ? ইমেজের টাইপ ফাইল টাইপ, ইমেজের টাইপ হবে ফাইল টাইপ ধরেন। আর যদি এই প্রোডাক্টের নেম, এটা কি হবে? স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং ওয়েটটা কি হতে পারে? ফ্লোট নাম্বার ফ্লোট। প্রাইসটা কি হতে পারে? দিস ক্যান বি অলসো ফ্লোট, ডিসকাউন্ট ক্যান অলসো বি ফ্লোট অর পার্সেন্টেজ। তো এই যে এখানে এক্সপায়ারি ডেট যেটা থাকে বা প্রোডাকশন ডেট, এটা কিসে যাবে? এক্সপায়ারি ডেট স্ট্রিং থাকবে অথবা ডেট থাকতে পারে। এটা টাইপ আছে, ডেট নামেও একটা টাইপ আছে, আচ্ছা, ডেট আছে। তো আমরা তো এতদিন দেখছি খালি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা এতদিন দেখছি এইজের ভিতর 90, এক বয়স, বয়স হচ্ছে 89, বয়স কত এটার অ্যান্সার কি দিতে পারবেন আপনি? 89। বাট 89 কার বয়স, এটার উত্তর কি দিতে পারতেন এতদিন? না ভাই। দেখেন এইখান থেকে কিন্তু আমাদের নেক্সট ট্রানজিশন শুরু হবে। এটা না বুঝলে তেমন কিছু কিন্তু করার নেই, পড়া যায়, এটা আমাকে না বুঝলে আর অন্যভাবে বুঝাই দেবে। বয়স নামে যে ভ্যারিয়েবলটা, এ গরুর বয়স নাকি ছাগলের বয়স নাকি মানুষের বয়স, এটা তো জানতাম না আমরা। আমরা শুধু একটা কম্পিটিশনাল জিনিসপাতি শেখার জন্য বলছিলাম এইজ নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার মধ্যে আমরা বয়স স্টোর করে রাখতে পারি, বাট নোওয়্যার আমরা এটা ম্যাপ করতে পারি আর কি। কোথাও ম্যাপ করতে পারবো না যেটা কার বয়স, এটা হীরার বয়স নাকি আশিকের বয়স নাকি আপনার রহমতের বয়স নাকি জ্যাকের বয়স, কার বয়স এটা জানি না। উই ডোন্ট নো দ্যাট, দ্যাটস দ্য প্রবলেম। মানে এই বয়সটার সাথে কারো না কারো একটা অ্যাসোসিয়েশন ঘটাইতে হবে, সম্পর্ক ঘটাইতে হবে, বা কারো না কোনো না কোনো মানুষের বয়স হইতে হবে। এটা সেই মানুষটা কোথায়? আবার এইটা একটা প্রশ্ন, সেই মানুষটা কোথায়। আরেকটা প্রশ্ন হইলো যে ই কমার্স সাইটে তো আমার প্রোডাক্ট বানাইতে হবে, সেই প্রোডাক্ট নামে কোনো টাইপ কি আছে C++-এ? দেখি একটু আমরা, তো দেখি প্রোডাক্ট, ম্যাঙ্গো, কই কি বলে দেখি, পড়েন একটু দেখেন। আননোন টাইপ। তার মানে এই টাইপটা নাই। এখানে যদি আমি ইন্ট দেই ওর কোনো ঝামেলা নাই, কারণ ইন্টিজার টাইপটাও চিনে। ইন্টিজার টাইপ কে বানাইছে? এই ইন্টারে বানাইছে কে? C++। প্রোডাক্টে বানাবে কে এখন? চাল ডালের প্রোডাক্টকে বানাবে কে? চাল ডালের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তাই না? জি আচ্ছা আমরা বানাই দেখি। স্টার্ট প্রোডাক্ট, প্রোডাক্টের নেম কি হবে? স্ট্রিং। এটা আগে লিখতে হবে, টাইপটা আগে লিখতে হয় না আমাদের? অলওয়েজ টাইপ তো আগে লিখতে হয়।
প্রোডাক্টের নেম দিলাম, ফ্লোট, প্রাইস দিলাম, ধরেন দুইটাই আছে, এই দুইটাই আমাদের আছে এই প্রোডাক্ট। তো আমরা একটা প্রোডাক্ট বানালাম, মানে মেইন কথা হচ্ছে এখন যদি আমি লিখি দেখেন প্রোডাক্ট ম্যাঙ্গো, কোনো এরর আছে? No, এখন এই টাইপটা কে বানাইলো, এই প্রোডাক্ট টাইপটা? আপনি বানিয়েছেন। কারেক্ট। এটাই তাহলে কাস্টম ডেটা টাইপ। কাস্টম ডেটা টাইপ, এটা শুধু স্ট্রাক দিয়ে না, আপনারা অনেক সময় এটা ক্লাস দিয়েও করবেন, বাট মেইন কেস ছাড়া হইছে কাস্টম ডেটা টাইপ এইটাই, যে টাইপটা আমার সি প্লাস প্লাস, জাভা, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দেয়নি, এটা আমার নিজেরে বানায় নিতে হয়েছে। কেন বানায় নিতে হয়েছে? আমার তো চাল ডালের মতো ওয়েবসাইট বানাইতে হবে, সেখানে তো আমার এগুলো নাই। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমার চাল ডালের প্রোডাক্ট বানানোর জন্য প্রোডাক্ট নামে কোনো টাইপ দেয় নাই। সো বোঝার বিষয় হইলো এখানে আমরা উপরে একটা র্যাপার টাইপ বানাইলাম, উপরে কি বানাইছি, একটা র্যাপার টাইপ বানাইছি, কাস্টম ডেটা টাইপ, তার মধ্যে প্রিমিটিভস আছে, অনেকগুলো প্রিমিটিভস আছে, তাই না? জি মানে ভিতরে অনেকগুলো ছোট ছোট টাইপ নিয়ে আমরা বাইরের পাশে কি করছি, আরেকটা বড় টাইপ বানাইছি। জি কুল। তাহলে আমাদের আরেকটা প্রবলেম ছিল না, যে আমরা আরেকটা প্রবলেমে কি বলছিলাম, যেটা কার বয়স সেটা তো আমরা বলতে পারি না ভাই, সেটা প্রবলেমটা আমরা সলভ করি। স্ট্রাক্ট পারসন, এই সবে ফ্লোট। এই কাস্টম টাইপ লেখার নিয়ম হলো আগে স্ট্রাক্ট এই কথাটা লিখবেন, লিখে নাম লিখবেন, নাম মানে ওই টাইপটার নাম কি হবে, যেমন ইন্ট, ফ্লোট এগুলো একটা টাইপ নেম, পার্সনটা হচ্ছে একটা টাইপ নেম, ঠিক আছে? ওইটা লিখবেন, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, এখানে আমরা ফ্লোট এজ, তারপর ফ্লোট প্রাইস না দিয়ে ইন্ট দিতে পারবো? আপনার চাল ডালে যদি বলে চাল এটা তো আপনি ঠিক করবেন না, আপনার চাল ডাল যদি বলে চাল ডালের প্রাইস গুলা দশমিক সংখ্যাও কাউন্ট করবে, তখন দিতে হবে। ব্যাংক আর অ্যাকাউন্ট, যদি না করে, ধরেন বলছে যে আমাদের দশমিক হবে না, তাহলে আমরা ইন্ট ব্যবহার করতে পারবো? হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আচ্ছা প্রাইসে তো দশমিক হবেই, প্রাইসে তো আচ্ছা, দশমিক অলওয়েজ হবে। আচ্ছা বুঝতে পারছি। ওইটা আমরা বোঝার সুবিধার্থে বলতেছি, এগুলা কি হবে না হবে এগুলো আপনি যখন রিয়েল টাইম প্রোডাক্টে কাজ করবেন ওরা বলেই দিবে যে কি হবে জি টাইপ। ভাই, আমারও বোঝার জন্যই জিজ্ঞেস করছি যে ওটা কি শুধু হ্যাঁ, সবসময় ফ্লটই হবে নাকি ইন্টও হতে পারে? নরমালি প্রাইস কখনো ইন্ট হবে না, প্রাইস অলওয়েজ আচ্ছা ফ্লোটই হবে, ফ্লট হবে, প্রাইস সেটাই সবসময় আমি জানতে ডেসিমাল, চাচ্ছি। মানে দশমিকের পরে নাম্বার থাকবে। ঠিক তাহলে আছে। আমরা যে সরি এই প্রবলেমটা যে সলভ করতে চাইলাম এইজ, এখন আমরা বলতে পারি পার্সনটা কি, এখানে ডেটা টাইপ না পার্সন, এই পার্সনটা ডেটা টাইপ না, পার্সন হচ্ছে ডেটা জি টাইপ। আমি বললাম হীরা, তারপর দিলাম হীরা ডট এইজ। সে এই স্ট্রাক্ট লেখার কনভেনশন কি প্রথম ক্যাপিটাল হবে আবার কি? হ্যাঁ, টাইপ বলতে আমরা এটা প্রথমে আমাদের কাস্টম টাইপের প্রথম ওয়ার্ডটা আমরা ইয়ে করব, এটা কনভেনশন নাকি এটা দিতেই হবে? কনভেনশন এটা হবে। কনভেনশনটা কি ভাইয়া? মানে নিয়ম আর কি, এটা এটা ও হচ্ছে আদব কায়দা। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই দেখেন এখন এখন প্রবলেমটা সলভ হয়েছে, এটা আমার বয়স, প্রবলেমটা সলভ হয়েছে এখন দেখেন। জি ভাই এজ লেখাটার উপর হোভার করেন তো, এজ। না, এখানে পার্সনের নামটা দিয়ে দিছে আর কি, আগে পার্সনকে এক্সট্রাক্ট করে পরে পার্সন, যে পার্সনটা কে সেটা ইয়ে করছে, তার নামটা। দাঁড়ান একটু, ভাই যে প্রশ্নটা করছেন এটা কি, এই যে এইজের উপর, এই যে এইজ, হোভার করলে যে উপরে একটা জিনিস আসতেছে ওটা একটু দেখতে চাইতেছি আর কি, উপরে পার্সন, তারপর এই ডাবল এই জিনিসটা কি? ডাবল মানে পার্সন হলো, এইজ হলো পার্সনের প্রপার্টি, এইজ হলো পার্সনের মধ্যে আছে। ডাবল হোভার করে ডাবল ক্লোন মানে এটা যদি এইজ হয়, উপরেরটা হচ্ছে পার্সন, পার্সনের একটা প্রপার্টি, একে বলে প্রপার্টি। আমরা আরো দেখবো আস্তে আস্তে। এই বিগ টাইপটা কি, এখানে এটা যদি পার্সন হয়, হুম, এটা হবে পার্সন ডট এইজ, মানে হচ্ছে এটা, বুঝতে পারছেন?
আচ্ছা, এটা খুব বেশি কঠিন নাকি সহজ বলেন তো? এটা কঠিন মানে মানে এটা শুধু কমন সেন্স, এখানে বোঝার কিছুই নাই, তাই না? জি এখানে বেশি ইজি আছে ভাইয়া। খুব ইজি, এগুলো বোঝার কিছু নেই। কিন্তু সমস্যা হলো যে আপনারা প্রথমেই ডাবল ওপি পড়তে গেছেন, প্রথমেই অনেক কিছু অ্যাডভান্স টপিক শিখতে গেছেন, যা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এইটাই আপনার এখানে কঠিন কিছুই নেই। ক্লাস যেমন ডাবল ওপি যদি আমি শুরু করতে চাই, আপনারা ক্লাস প্রথমে আপনার এখানে স্ট্রাকচার জায়গায় শুধু ক্লাস চিন্তা করেন, হইলো? তাহলে কোনো সমস্যা আছে ক্লাস চিন্তা করলে? না The same thing. There is no problem in writing class. আপনি জাভাস্ক্রিপ্টে যান, জাভাস্ক্রিপ্টে আমরা একটা ক্লাস লিখে ফেলতে চাই, দেখি পারি কিনা। ভাইয়া আমাদের এই কোর্সটা কি সেপ্টেম্বরেই শেষ হবে তো, তাই না? আচ্ছা, নাকি আরো গড়াবে? দাঁড়ান একটু দাঁড়ান, আমরা দেখেন, তাহলে ক্লাস জাভাস্ক্রিপ্টে স্ট্রাক্ট নেই, জাভাস্ক্রিপ্টে আছে ক্লাস। তাহলে এই ক্লাসকে আপনারা কিভাবে চিন্তা করতে পারেন? ভাইয়া এই ক্লাস বা স্ট্রাক্ট এগুলো কি ফাংশনের নাম কোনো? না, এগুলো ফাংশনের নাম না, এগুলো হচ্ছে যে আপনার ক্লাস বানানোর নাম আর কি। এগুলো কিওয়ার্ড, এগুলোরে বলে কিওয়ার্ড, বা এগুলোরে বলে কিওয়ার্ড হিসেবে চিন্তা, রিজার্ভ কিওয়ার্ড হিসেবে চিন্তা করতে পারেন। ক্লাসের মধ্যে একটা এক্সট্রা জিনিস থাকে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা কি জিনিস, ক্লাস কি জিনিস, আমরা পরে পড়বো, এগুলো নিয়ে কনফিউজ না হই। বাট আমরা আজকে যে কাস্টম ডিফাইন্ড ডেটা টাইপ পড়লাম, এটা নিয়ে তো কারো কোনো মানে প্রবলেম নাই যে স্ট্রাক্ট আমরা ইউজ করতে পারি আর কি সি প্লাস প্লাস। কাস্টম ডিফাইন মানে আমার যেরকম প্রয়োজন আমি সেরকম তৈরি করবো, এই তো? কি তৈরি করবেন? মানে আমার যেরকম একটা দরকার, আমি কাস্টম ডিফাইন মানে হচ্ছে আমার পছন্দ মতো বা প্রয়োজন মতো একটা তৈরি করা, এরকম? ওই যে এর কথাটা বলতেছি, এটা আমার ক্লিন ক্লিন করতে হবে। এটা মানে কি? ডেটা টাইপ, এটারে বলতে হবে টাইপ, ডেটা টাইপ। তাই যেটা আপনার চাই। কাছে যেমন ইন্ট আছে, আমি যারা যারা এই ক্লাসটা ফলো করছেন, এই প্রথমে চিন্তা করবেন যে ভাইয়া কি কি বলছিল কাস্টম ডিফাইন টাইপে চলার আগে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারও বোঝে না। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট নামে কোনো টাইপ আমার নাই, চাল ডালের ওয়েবসাইট বানাবো কি দিয়ে আমি? চাল ডালের ওয়েবসাইট বানাইতে গেলে এই ইনফরমেশন গুলো থাকা লাগবে, তাহলে আমাকে প্রোডাক্ট নামে একটা টাইপ লাগবে, যেটা আমার সি প্লাস প্লাস বা জাভাতে বা জাভা স্ক্রিপ্টে নাই। হাউ ডু উই রাইট দ্যাট টাইপ? আমাকে হয় স্ট্রাক্ট না হলে ক্লাস ইউজ করে জিনিসটা করতে হবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যাই, ওয়ার্ল্ড ওয়াইড ইজ অল দ্য সেম। আর এই টাইপ কাস্টম ডিফাইন টাইপটা আমি বানাবো কি দিয়ে? সি প্লাস প্লাসে আমি বললাম যে স্ট্রাক্ট দিয়ে বানানো যায়, এটা শুধু দেখলাম। বাট স্ট্রাক্ট রেগুলার লাইফে তেমন ইউজ হয় না, হবে হচ্ছে যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেশনে যখন যাব ক্লাস ইউজ হবে, তখন আমরা কি করব? ক্লাস এগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপি ওই প্যাটার্ন গুলো ইউজ করব। কিন্তু কোর সমস্যাটা কি? কোর সমস্যা হইলো দুইটা। একটা হইলো আমার যে টাইপ আছে দরকার কাস্টম টাইপ, সেই কাস্টম টাইপটা আমারে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিবে না, সেটা আমার নিজের বানায় নিতে হবে। কি বানায় নিতে হবে? কাস্টম ডেটা টাইপ, যে টাইপটা আমি লিখছি, যে টাইপটা আমি বানাবো। কি দিয়ে বানাবো? স্ট্রাক্ট দিয়ে বানাবো। এই কারণে একে বলা হয় কাস্টম ডিফাইন্ড ডেটা টাইপ। একটা কাস্টম ডিফাইন্ড ডেটা টাইপ মানে হচ্ছে ওর মধ্যে অনেকগুলো প্রিমিটিভ থাকতে পারে, বা এই প্রোডাক্টের মধ্যে আরো অনেকগুলো কাস্টমও থাকতে পারে। একটা কাস্টমের মধ্যে অনেকগুলো কাস্টম ডিফাইন্ড ডেটা টাইপ থাকতে পারে। যেমন একটা টিচার যদি হয়, আপনি স্ট্রাক্ট লিখছেন টিচার, এই টিচারের মধ্যে লিস্ট অফ স্টুডেন্ট থাকতে পারে না, অ্যারে অফ স্টুডেন্ট? জি আমরা দেখবো এগুলা কিভাবে রাখে, কিভাবে থাকা লাগে, ওগুলো দেখবো। বাট আমি কোডটা আপাতত দিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তাহলে এই স্ট্রাক্ট দিয়ে যে আপনারা কোডটা প্র্যাকটিস করবেন, এখন স্ট্রাক্ট দিয়ে, তো এখানে একটা কথা বলে আমি ক্লাসটা আজকে শেষ করে দেবো, আজকে ক্লাস বেশি লোড করতে চাই না। ধরেন আপনার এইখানে আরো অনেকগুলা প্যারামিটার আছে, স্ট্রিং প্রাইস আছে, ফ্লোট আছে, ডিসকাউন্ট, তারপরে
বুলিয়ান ইজ আউট অফ স্টক দেয় না আপনাদের এখানে অনেক ই কমার্সে? জি জি ইজ অ্যাভেলেবল, এরকম অনেকগুলো আছে। এখন আপনারা বললাম যে আপনি প্রিন্ট প্রোডাক্ট নামে একটা ফাংশন লিখবেন, যার কাজ হলো কি শুধু প্রোডাক্ট নামে যে ট্যাবটা বানাইছেন ওরে কি করা, প্রিন্ট করা। তোমাদের আমরা যদি আগে আমাদের কাছে কোনো কাস্টম টাইপ টুপ নাই, এগুলো কিছু নাই, আমরা কিছু জানি না, আমাদের কাছে নর্মালি এরকম রিকোয়ারমেন্ট আসছে যে আমাদের প্রিন্ট করতে হবে, কনসোলে প্রিন্ট করতে হবে, এটাই আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে আমার এখানে কয়টা প্যারামিটার আছে? 1 2 3 4 5 6 7। ইউজুয়ালি একটা ই কমার্সের প্রোডাক্টের সাথে 40টা প্লাস এরকম আলাদা আলাদা প্রপার্টিস, এগুলোকে বলে প্রপার্টিস, এগুলোকে বলে মেম্বার ভেরিয়েবল, এগুলোকে বলে মেম্বার্স। যেমন প্রোডাক্টকে চেনার জন্য আমার অনেকগুলা ভেরিয়েবল বা ডেটা লাগে, ওই প্রোডাক্টের সাথে অনেকগুলো অ্যাটাচ ইনফরমেশন থাকে, এরকম 40 বা 400 প্লাসও থাকতে পারে। তো আপনি আপনি কি যে এই প্রিন্ট করার জন্য কি আলাদা আলাদা লিখবেন এখানে ইন্ট ফ্লোট প্রাইস ফ্লোট ডিসকাউন্ট, এগুলো লিখতে লিখতে এখানে 400টা প্যারামিটার লিখতে হবে না? আমার কথা বুঝলেন আপনারা সবাই? আপনারা জানেন না, কাস্টম ডিফাইন্ড ডেটা টাইপ আপনাদের নিয়ে কোনো আইডিয়া নাই, তখন আপনারা সলভ করতেন কেমন প্রবলেমটা? 400টা এইভাবে লিখতেন। জি বাট এখন এটা না লিখে আপনি জাস্ট সিম্পল প্রোডাক্ট লেখেন না। বুঝতে পারছি? জি এর কাজ হলো শুধু প্রোডাক্টের প্রিন্ট করা। তো এখন আপনি প্রিন্ট প্রোডাক্টে যখন গেছেন তখন কি এখানে আপনার ফুল 5 বাই ভ্যালু করে লাভ আছে কোনো? না আপনি জানেন ওইটারে শুধু প্রিন্ট করবেন, আপনার অ্যাকচুয়াল ক্লোনিং এর কোনো দরকারই নাই, তখন আপনি 5 বাই ভ্যালু ডেফিনেটলি করবেন না। তখন আপনি এখানে কি করবেন? 5 বাই রেফারেন্স করবেন। এনিওয়েজ আমরা দেখবো আস্তে আস্তে এগুলো নিয়ে কিভাবে করা যায়। তো প্রিন্ট প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করেন, প্রোডাক্ট ম্যাঙ্গো ম্যাঙ্গো ডট, আমের একটা জাতের নাম বলেন, হিমসাগর। প্রাইস 120 টাকা। আমাদের উত্তরবঙ্গে সস্তাই আছে। প্রোডাক্ট প্রিন্ট প্রোডাক্টে আমি কি পাঠাবো এখন? ম্যাঙ্গো। সি আউট কি করব? p1 ডট নেম ডট প্রাইস। দেখছেন এখানে প্রিন্ট হয়েছে না? এই জায়গাটায় আমরা যেটা করছি এটা 5 বাই ভ্যালু হয়েছে, বুঝছেন? একে যদি 5 বাই রেফারেন্স করতে চান তাহলে এর একটা উপায় আছে। পয়েন্টার দিলেই হবে? কারেক্ট, পয়েন্টার দিলেই এটা 5 বাই রেফারেন্স হয়ে যাবে। আচ্ছা, ভ্যালু কি অ্যাসাইন করার সময় কি ভ্যালু করা, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার সময় কি ভ্যালু অ্যাসাইন করা যাবে? এখানে আপনি শুধু এম্পারসেন্ট দিলেই এটা কি 25 হয়ে যাবে? নাম্বার লাইনের কথাটা বলতেছিলাম। আচ্ছা একটু আমি শেষ করে নিই। এটা যদি আপনি 5 বাই ভ্যালু থেকে 5 বাই রেফারেন্স করতে চান, এইখানে শুধু প্রোডাক্টের আগে এটা দিতে হবে। 25 নাম্বার লাইন বলেন। যে এই ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা হয়েছে ম্যাঙ্গো নামে, ডিক্লেয়ার করার সময় কি ভ্যালু অ্যাসাইন করা যাবে? হ্যাঁ তখন করা যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারতেন এভাবে। একটু দেখেন তো। এভাবে করতে পারতেন। প্রথম ভ্যালুটা কই যাবে? প্রথম ভ্যালুটা নেম, প্রথম ভ্যালুটা নেম যাবে, পরেরটা এই যে যাবে। আর বলে দেওয়া লাগবে না যে কোনটা কি ভ্যালু? না না, ওইটা সিকোয়েন্সিয়ালি আপনি যে ডিক্লারেশনের সিকোয়েন্স ফলো করবেন। ভাইয়া স্ট্রাকচার কি কনস্ট্রাক্টর লাগে না? না না না, স্টার্ট লাগবে না।
তাহলে বুঝলেন তো আজকে জিনিসটা তো একটু, আমি ক্লাসটা আর বাড়াবো না, বুঝছেন? আজকে ক্লাসটা আমি পর্যন্তই রাখবো। সবাই একটু চিন্তা করেন, এখানে অনেক কিছু চিন্তার ব্যাপার স্যাপার আছে। আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং। তো এই আস্তে আস্তে সবই ইন্টারেস্টিং হবে। আমরা এতদিন খুব বোরিং জিনিস পড়ছি, কিছু করার নাই, কারণ ওইগুলো না বুঝলে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো আমি যখন এখন বলছি, দেখেন মজাটা কোথায়, আরো মজাটা কোথায়। আমি আসলে যখন এতদিন যখন বলছি যে ভাই একটা 500 সাইজের একটা 500 সাইজের ইন্টিজার ভ্যালুর মধ্যে একটা ভ্যালু 400 নামে একটা ভ্যালু আছে কিনা এটা ফাইন্ড করেন, এটা বলছি না? জি, এখন আমি কি বলবো, যে একটা ই কমার্স ওয়েবসাইটের ডেটা আছে, যেখানে 4 লাখ ডেটা আছে, 4 লাখ প্রোডাক্ট আছে। এই 4 লাখ প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্ট গুলার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, এই আপু একটু আগে বললো না ডেট এক্সপায়ার্ড প্রোডাক্ট গুলো আপনি খুঁজে বের করেন। এই যে সেম থিং, এটাই আপনারা করে বেঁচে খাইতে হবে। তাহলে প্রোডাক্টের এখন আপনার অ্যারে কিসের হবে? এই 4 লাখ সাইজের যে অ্যারেটা হবে, প্রোডাক্ট ডেটা টাইপের। এইটা করেই তো খায় মানুষ, আর কিছু নাই ভাই, আসলে সত্যি ভাবে আর কিছু নাই, মানে কোডিং এ আর কিছু নাই আপনার, আসলেও নাই। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি, এই যে প্রোডাক্ট নামে যে ভ্যারিয়েবলটা দেখলাম, এই যে এই প্রোডাক্টটা, এখন যারা জাভাস্ক্রিপ্ট একটু একটু করছেন তারা জিনিসটা রিলেট করতে পারবে। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি একটা রিপ্রেজেন্টেশন আছে কোথায়? HTML CSS, মানে ওয়েব HTML CSS ওয়েব ভিউতে, রিঅ্যাক্ট এন্ডে অথবা HTML CSS এন্ডে। এই সেম জিনিসটা আবার কোথায় যাবে? সেম জিনিসটা আবার ব্যাক এন্ড, ডেটাবেজে। না না না, আগে ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, তাই না? তারপরে জি। কোথায় যাবে এই সেম জিনিসটা? তারপরে কোথায় যাবে? ডেটাবেজে। এই তিনটা ফ্লো যে বুঝে, তারা অলরেডি ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। এই ভাই আর কিছু নাই। তো আপনি যদি ফ্রন্ট এন্ড থেকে এর ক্লাস বানায় পাঠাই দেন ব্যাক এন্ডে, এই সেম স্ট্রাকচার ব্যাক এন্ডে ফলো করবে। ব্যাক এন্ড যখন ডেটাবেজ রে পাঠাবে, সেম স্ট্রাকচার ফলো করবে। এই যে স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। আমি বুঝাইতে পারলাম আপনাদের? জি ভাই। অবশ্যই আমরা দেখবো, এগুলো আস্তে আস্তে দেখবো। আচ্ছা এনিওয়েজ, আমি ক্লাসটা আজকে অফিসিয়াল ক্লাসটা অফ করি। এগুলো আমাদের শুরু হইলো কেবল, মজার জিনিস, আস্তে আস্তে আমরা আরো শিখতে থাকবো। আরে ভাই কি বলেন এসব। আচ্ছা এনিওয়েজ, আমি ক্লাসটা অফ করে নেই। ভাই আমি শুরুতে একটু সময় চাইছিলাম। একটু দাঁড়ান, স্টপ রেকর্ডিং করি, মানে এগুলো রেকর্ড হওয়ার দরকার নেই, আপনারা ক্লাসটা দেখে নিন। স্টপ।